তাহলে আমরা এখন করব অনুশীলনী 34। অনুশীলনী, এটা এটা তোরা করিসনি এখনো পর্যন্ত? না, হয়নি কারণ কাছে। তাই স্কুলে স্কুলে হয়েছে? স্কুলে হয়েছে? স্কুলে একবার দুবার প্র্যাকটিস না, করে তার মানে গেছি। পরীক্ষা হবে। তাহলে আমি সিলেবাসই জানি না, তোরা যে কি ছেলে, তোরা আমি বললাম বারবার সিলেবাস জেনে আসবি, তো সিলেবাসটাই বললেন। ঠিক আছে, বাদ দে। এটা একের একের ক বলছে, বলছে যে সরল রেখার দৈর্ঘ্য পরিমাপ করা যায় না যায় না? সরল যায় না। রেখার দৈর্ঘ্য পরিমাপ করা যায় না যায় না? না। যায় না কেন? এ অসীম, এদিকে ভাবে এসেছে, তাহলে পরিমাপ করা যায় না। না। ঠিক আছে, গেল, করা যায় অনেক না। দূর চলে যেতে হ্যাঁ, পারে। যত খুশি চলে যাবে। খ নম্বর, ওই সরল রেখাংশের কি হলো, থাক না। সরল রেখাংশের দৈর্ঘ্য পরিমাপ করা যায় না যায় না? সরল যায়। রেখাংশের, সরল রেখাংশের দৈর্ঘ্য, সরল রেখাংশ মানে কি, এখান থেকে আমি এখানে কাটলাম, আমি এখান থেকে যায়। কাটলাম, তাহলে কেটে যদি এখানে প্রান্ত, যার প্রান্ত বিন্দু আছে, মাথায় রাখবি, যে যে যার দুটো প্রান্ত বিন্দু আছে তাকে পরিমাপ করা যায়, তাহলে একে পরিমাপ করা যায়। কথা বুঝলে ব্যাপার না, বুঝলি না? হ্যাঁ। তাহলে হচ্ছে গ, ভাই দুটি সরল রেখা পরস্পরকে ড্যাশটি বিন্দুতে ছেদ করে। দুটি সরল রেখা, একটি। হ্যাঁ একটি বিন্দুতে হবে। মাঝখানেই থাকবে। হ্যাঁ একটি না, এরকম হতে পারে, এরকম হতে পারে, মাঝখানে একটাই বিন্দু হবে। কথা বুঝলে ব্যাট না, বুঝলি না? একটি হ্যাঁ। বিন্দুতে ওই ছেদ করবে। অ্যাপেক্সের ভিতরে মাঝখানটাতে ওই পয়েন্টটা। হ্যাঁ, মাঝখানে না, ধারেও হতে পারে, যেখানে খুশি হবে, কিন্তু একটাই বিন্দু হবে, এটা মাথায় রাখবি, যে এরকম হতে পারে, এখানে হতে পারে একটাই বিন্দু, আবার মাঝখানে হতে পারে, এখানে হতে পারে, যে একটাই বিন্দু হবে, এটা মাথায় রাখতে হবে। তা ঘ নম্বর বলছে যে, ঘ নম্বর কি, রশ্মির ড্যাশটি প্রান্ত বিন্দু আছে। একটি। রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে, রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে। ঠিক আছে, গেল। সমতলের ড্যাশটি মাত্রা, সমতলের মানে যে কোনো সমতলের দুটি মাত্রা, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ থাকে। কটা মাত্রা? দুটি। দুটি মাত্রা। এটা আমি এখনো করাইনি, কারণ আগের চ্যাপ্টারে দৈর্ঘ্য আছে। প্রস্থ। হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ দুটি মাত্রা আছে, সমতলের দুটি মাত্রা। তারপর হচ্ছে চ, ঘনবস্তু ড্যাশটি মাত্রা। হ্যাঁ, ঘনবস্তু তিনটি মাত্রা। কেন? কারণ এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই থাকে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি আছে, এর তিনটি মাত্রা। ছ, বলি যে ত্রিভুজের ড্যাশটি অংশ, ত্রিভুজের কটি অংশ? তিনটি। তিনটি। না, ছটি অংশ। হ্যাঁ কারেক্ট, রাজ ঠিক বলেছে, ত্রিভুজের কটি অংশ? ছটি। ছটি অংশ। ওই কি কি, এর মধ্যে তিনটে বাহু আছে ও তিনটি কোণ আছে, তিনটি বাহু ও তিনটি কোণ। কোণ, তিনটি বাহু ও তিনটি কোণ। কোণ। ঠিক গেল, এটা গেল শর্ট কোশ্চেন গুলো হলো। ঠিক আছে, কথা বুঝতে পারি না, বুঝতে পারি না? এবার তুই ভাবছিস কি, যে এইটাই এটাই কোশ্চেন, আরো কোশ্চেন হতে পারে। এরকম মনে করে দেখ, রাজ আমরা করেছিলাম যে একটা সরল রেখা আর একটা বক্ররেখা কতগুলো বিন্দুতে ছেদ করতে একাধিক। পারে? একাধিক। এটা একটা কোশ্চেন হতে পারে। কথা বুঝলে ব্যাপারটা? শুধুমাত্র ভাবছি এই কোশ্চেনের মধ্যে পরীক্ষায় পড়বে, নতুন কোশ্চেন হতে পারে এটা। আবার হতে পারে দুটো বক্ররেখা কটা, হ্যাঁ এটাও একাধিক, কারণ এর দিক পরিবর্তন করে, দিক পরিবর্তন করলে একাধিক হবে, মাথায় রাখবে। হ্যাঁ একাধিক, একাধিক বিন্দুতে ও ছেদ করবে। কিন্তু দুটো সরল রেখা সবসময় একটি বিন্দুতেই ছেদ করবে। এই তিনটেই কেস হবে, এই একটা কেস, এই একটা কেস, নাহলে এই একটা কেস। তার মধ্যে এইটা কোশ্চেনে দেওয়া আছে, তার মানে এই নয় যে এই দুটো পরীক্ষায় পড়বে না, পড়বে। পড়তেই পারে। যে একটি সরল রেখা ও একটি বক্ররেখা কটি বিন্দুতে ছেদ করবে? দুটি। তিনটেই পড়তে পারে। হ্যাঁ, এইটা আছে কোশ্চেনে, কিন্তু তিনটেই মানে তোদের তিনটেই আছে বইয়ে, তোদের তিনটে আছে, একটা কেস আছে, দুটো কেস আছে, আর তিনটে তিনটে কেস। কেস আছে। কিন্তু একটা কেস এই কোশ্চেনে পাওয়া গেছে, কিন্তু এইটাও দিতে পারে, এইটাও দিতে পারে, এইটাও দিতে পারে, কোনটা দেবে কোনো ঠিক নেই। যদি মাথায় রাখবি একটা, যে একটা সরল রেখা আর একটা বক্ররেখা একাধিক বিন্দুতে ছেদ করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, আর দুটো মানে বক্ররেখা যদি চলে আসে তাহলেই ভাববি একাধিক। বক্ররেখা ভাববি, মানে বক্ররেখা মানে হচ্ছে মানে টেরা বেঁকা ভাবে যাচ্ছে, দিক পরিবর্তন। বক্ররেখা মানে একাধিক, আর সরল রেখা হলেই একটাই বিন্দু হবে। মাথায় ঢুকলো না? মাথায় ঢুকলো না? হ্যাঁ। এবার আসি বড় প্রশ্ন। দুইয়ের দাগের, দুইয়ের দাগের ক, রেখা কত প্রকার ও কি কি? রেখা হচ্ছে, রেখা দুই প্রকার, রেখা হচ্ছে দু প্রকার, দুই প্রকার।
একটা হচ্ছে কি সরল রেখা সরল রেখা, ক্ষয়ের দাগের টান বলবো না সরল রেখা বক্ররেখা। এবং বক্ররেখা। আর ইয়ে করলেই হবে না, খালি ভালো স্টুডেন্ট জানিস কিরকম করে, ভালো স্টুডেন্ট গোছানো হয়। রাজকে আমি এমনি করতে বলছি গোছাতে, মানে কিরকম, তুই এরকম ছবি এঁকে দিবি একটা, এর সরল রেখা আর বক্ররেখা, এরকম ছবি এঁকে দিবি। বক্ররেখাতে কিন্তু অ্যারো দিতে ভুলবি না, দুটোতেই অ্যারো দিবি। কথা বুঝতে পারে না, বুঝছে না, ছবি এঁকে দিবি, সরল রেখার ছবি এরকম আর বক্ররেখার ছবি এরকম, তাহলে স্যার ভাববে যে হ্যাঁ ছেলেটা খুব বুঝে বুঝে করেছে। কথা বুঝতে পারে না, বুঝছে, খালি লিখে দিলেই হবে না যে রেখা দুই প্রকার, সরল রেখা বক্ররেখা, ওরকম লিখে দিল না, ছবি এঁকে দিবি। কথা বুঝতে পারটা, দুইয়ের এটা ক গেল। খ বলছে যে এর প্রান্তবিন্দু আছে ওর নেই। হ্যাঁ, সরল রেখা ও রশ্মির মধ্যে পার্থক্য লেখো। বই সরল রেখা আমরা করেছিলাম, আর রশ্মির মধ্যে পার্থক্য যদি তোকে কেউ বলে, এর প্রান্তবিন্দু আছে ওর নেই। এর প্রান্ত, এর কোনো প্রান্ত বিন্দু নেই। প্রান্ত বিন্দু মানে শেষ বিন্দু, এর কোনো প্রান্ত বিন্দু নেই। আর এর একটি আছে প্রান্ত বিন্দু, একটি প্রান্ত বিন্দু আছে নাকি, মানে কিরকম, এ তো এরকম ছবি হবে, এর কোনো প্রান্ত বিন্দু নেই। রশ্মির কি হয়, একটা প্রান্ত বিন্দু আছে, তাই বলতে হয় এটার পার্থক্য। যদি বলে মিল কোথায় এদের, বলতে মিল, এদের মধ্যে মিল কোথায়, যদি বলে পার্থক্য দিয়েছে, না, এদের 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 পার্থক্য দিয়েছে বলে এটা হয়ে গেল এর প্রান্ত বিন্দু নেই, এর প্রান্ত বিন্দু, পার্থক্য মানে কি আলাদা। আর মিল মানে এদের মধ্যে কি কি একই জিনিস আছে, একেও পরিমাপ করা যায় না, একেও পরিমাপ করা যায় না, এটা মিল। পরীক্ষা দিতে পারে যে সরলরেখা আর রশ্মির মধ্যে একটি মিল বলো, মানে মিল মানে হচ্ছে তোর, মানে সাদৃশ্য, দেখো সাদৃশ্য মানে একই রকমের, তাহলে একেও পরিমাপ করা যায় না, একেও পরিমাপ করা যায় না। আর যদি বলে পার্থক্য লেখো, পার্থক্য মানে হচ্ছে আলাদা, তাহলে কি আলাদা আছে এদের মধ্যে, এর প্রান্তবিন্দু নেই, এর প্রান্তবিন্দু আছে আচ্ছা। একটি, একটি আছে। কথা বুঝলেন, বুঝতে পারলে কোশ্চেন কিন্তু নানা রকমের হতে পারে, অনেক সময় মিলও দিতে পারে। তুই ভাবছিস যে পার্থক্য দেবে, তবে মিল লিখলে কি হবে, মানে সরল রেখা এবং রশ্মি কাউকেই, সরল রেখা ও রশ্মি কাউকেই মাপা যায় না, পরিমাপ করা যায় না, এটা ওদের মিল, কাউকেই পরিমাপ করা যায় না। যেমন ধরে রাখ, আমি যদি বলি যে রাজ আর পিয়ানের মধ্যে তফাৎ কি, উম, মানে পার্থক্য কি, তোরা কি বলবি, একটা পার্থক্য বলতে পারবি কি পার্থক্য? আমি বলবো হ্যাঁ, রাজ আমার চেয়ে একটু লম্বা, আমি ওর চেয়ে একটু গেরা। হ্যাঁ, এটা এটা পার্থক্য। যদি বলি যে মিল কোথায়, তোদের মধ্যে মিল কোথায়, আমরা একই ক্লাসে পড়ি। এটা হচ্ছে একে বলে মিল, যে তোদের দুজনের মধ্যে কি মানে মিল, সেটা হচ্ছে মিল, মানে কি মিলছে সেটাকে মিল বলে, মানে মিল বলে সাদৃশ্য বলে, ওটাকে সাদৃশ্য মানে হচ্ছে মিল বলে। আর যেটা পার্থক্য মানে কি আলাদা, তোদের মধ্যে তো নিশ্চয়ই অনেকগুলো আলাদা আছে, তোর বয়স আলাদা, ওর বয়স আলাদা, একদিন হলেও তো আলাদা বয়স হবে, হুম। তোর বাড়ি এইখানে, ওর বাড়ি ওইখানে, অনেক আলাদা আছে, কিন্তু মিল তো অনেক আছে। সেই মিলটাও তো এরকম, মানে যেমন সরল রেখা রশ্মি, এর এর যদি বলে পার্থক্য, বলবি এর প্রান্তবিন্দু নেই, আর রশ্মির প্রান্তবিন্দু আছে, একটি একটি প্রান্তবিন্দু, দুটো নয়, একটি প্রান্তবিন্দু আছে। তাহলে আর এদের মধ্যে যদি মিল বলে, যে সাদৃশ্য বলে, পার্থক্য না সাদৃশ্য, তো সরল রেখা ও রশ্মি কাউকেই পরিমাপ করা যায় তাই না। না। কথা বুঝতে পারে না, বুঝলি না। হুম। গ, তাহলে আমরা গ নয়, এবার তিনের দাগের, হুম। তিনের দাগের ক, ওই সমরেখ বিন্দু কাকে বলে, আমরা করেছি যে একটি মানে আমরা আমরা করেছি না, প্রথম দিন করেছি আমরা, মনে আছে রাজ, না না, মনে নেই। একটা বিন্দুর উপর যে যে বিন্দুগুলো সজ্জিত তাদের বলে। হ্যাঁ, কি বলছে সমরেখ বিন্দু, একই রেখাংশের উপর, একই রেখাংশের উপর যে যে বিন্দুগুলি অবশ্যই তাদের সমরেখ বিন্দু বলে, মানে কি একই, মানে অনেকগুলো হতে পারে। হ্যাঁ, অনেকগুলো মানে কোটি কোটি হতে পারে, একই রেখাংশের উপর, একই রেখাংশের উপর যে যে বিন্দু, যে যে বিন্দুগুলি অবস্থিত তাদের সমরেখ বিন্দু বলে। মানে কি, একটা রেখাংশের উপরে যদি অনেকগুলো বিন্দু সজ্জিত থাকে, তাকে বলে, মানে অবস্থিত মানে থাকে, তাকে বলে সমরেখ বিন্দু। ছবিও দিতে হবে, আমি বারবার করে বলছি, নাম দিবি কি, এ দিয়ে দিলি, বি দিয়ে দিলি, সি দিয়ে দিলি, ডি দিয়ে দিলি, লিখবি এ কমা বি কমা সি কমা ডি, এগুলো হলো সমরেখ বিন্দু। কথা বুঝতে পারলি না, বুঝতে পারলি না, হ্যাঁ। এগুলো হলো সমরেখ, এইগুলো
সমরেখ বিন্দু। ছবি না দিলে জ্যামিতি হবে না, এগুলো সমরেখ বিন্দু। স্যার ভাববে তুই মুখস্থ করে লিখেছিস, স্যার কি ভাববে তুই মুখস্থ করি। আর যখনই তুই এটা লিখবি, এটা তো সবাইকে মুখস্থ করতে হবে যে একই রেখাংশের উপর যে যে বিন্দুগুলো অবস্থিত তাদেরকে সমরেখ বিন্দু বলে। কিন্তু ছবিটা যখনই দিয়ে দিবি না যে এ বি সি ডি এইগুলো সমরেখ বিন্দু, তখনই স্যার তোর প্রতি বুঝে যাবে যে সেটা বুঝে বুঝে করে এসছে। কথা বুঝতে পারি না? বুঝতে পারি না? হ্যাঁ, স্যার ভালো করে পড়েছে। তবে সমবিন্দু সরলরেখাকে বলে, আমরা একটু আগে করলাম। হুম, সমবিন্দু সরলরেখা আমরা একটু আগে করলাম না, যে একাধিক সরল রেখা, একাধিক সরল রেখা যদি একটি নির্দিষ্ট বিন্দুগামী হয়, নির্দিষ্ট বিন্দুগামী হয়, তবে ওই সরল রেখাগুলোকে ওই সরল রেখাগুলিকে ওই সরল রেখাগুলিকে কি বলা হবে? সমবিন্দু সরলরেখা বলা হবে। সমবিন্দু সরল রেখা বলা হবে। সরলরেখা বলে। বুঝতে পেরেছ না? বুঝতে পারি না কি বলতে চাইছে? বলছি অনেকগুলো যদি রেখা যদি একটা বিন্দু দিয়েই যায়, তাকে বলা হবে কি বলা হবে? সমবিন্দু সরলরেখা। এবার এর ছবিটা কিরকম হয় ভালো করে দেখো। তিনটে দিবি, বেশি দেওয়ার দরকার নেই, তিনটে দিলেই হবে, এতগুলো দেওয়ার দরকার নেই। এরকম দিলি একটা, এর নাম দিই প্রথমে এ বি, নাম দিলি। আর একটা ধরে দিলি, এর নাম দিলি সি ডি। আর একটা ধরে আঁকলি, এর নাম দিলাম ই এফ। আর এই কোন বিন্দু টাচ করেছে এর নাম দিয়ে দিলি ও। ও, এই বিন্দুর নাম দিলি ও। তখন তুই এরকম এরকম বলবি যে সিডি, হ্যাঁ, না সিডি, এই রেখার নাম কি? সিডি, কমা দিবি। এই রেখার নাম কি? এবি। এর নাম কি? ইএফ। হলো সমবিন্দু সরলরেখা। সমবিন্দু সরল রেখা। সমবিন্দু সরলরেখা। বুঝতে পারি না? বুঝতে পারি না? হ্যাঁ, না বুঝতে পারি না রাজ, ভালো করে বল। যে একাধিক সরলরেখা মানে একাধিক মানে একের বেশি, একটা দিয়ে হবে না, দুটো দুটো দিলেও হবে। তুই দুটো যদি ছবি আঁকিস তাও হবে, তিনটে চারটে পাঁচটা যত খুশি দিবি, তুই নাম দিয়ে দিবি। একাধিক সরলরেখা যদি একটি নির্দিষ্ট বিন্দুগামী হয়, তবে সরলরেখাগুলিকে সমবিন্দু সরলরেখা বলে। অনেকগুলো রেখা যদি একটি বিন্দুগামী হয়, একটা বিন্দুর মধ্যে দিয়ে যদি উপর দিয়ে যায়, তাকে বলে সমবিন্দু সরলরেখা। এরকম করে নাম দিয়ে লিখে দিবি পুরো, একদম স্যার ভালো বলবে তোকে। কথা বুঝতে পারেন না? বুঝতে পারি না? হ্যাঁ। ঠিক আছে, আমি কালকে পরীক্ষা নেবো, তাহলে তাহলে বুঝে যাবে তোদের কি কি বুঝেছিস। হুম, আমি বলে দেবো দাদা, আমি করিয়ে নিই কোশ্চেনটা। ইউটিউবে ছাড়বে তো এটা? হ্যাঁ, ছাড়বো না তাহলে? বারবার দেখতে হবে না? বারবার দেখবি তাহলে তো মানে আর কোনো সমস্যা থাকবে না। আর কি আছে, কত তারিখ খুললাম এটা? একই চ্যানেলে থাকবে তো সবকিছু? হ্যাঁ হ্যাঁ, এটা কত নম্বর গেল? এবার গ, এটার আমি করছি না, এটা আমার করা হয়ে গেছে, তাই বলছি যে বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি? কি কি? হ্যাঁ, বিষমবাহু, সমদ্বিবাহু আর সমবাহু ত্রিভুজ আমরা করলাম একটু আগে। যে ত্রিভুজ বাহুভেদে ক প্রকার? তিন প্রকার। নাম কি কি? একটা হচ্ছে বিষমবাহু, একটা হচ্ছে সমদ্বিবাহু, আর একটা হচ্ছে সমবাহু। আমরা করেছি, তুই দেখে নিবি ওগুলো করার আগে একটুখানি কেটে দেখলেই বুঝতে পারবি। একটি সমবাহু ত্রিভুজকে, হ্যাঁ এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে একটি সমবাহু ত্রিভুজকে কি সমদ্বিবাহু ত্রিভুজ বলা যাবে? একটি সমবাহু ত্রিভুজ আমি যদি বলি এটা 5, এটা 5, এটা 5, এটা একটা সমবাহু ত্রিভুজ, এর কি বলা হবে? সমবাহু ত্রিভুজ। অবশ্যই একে সমদ্বিবাহু ত্রিভুজও বলা যাবে। কেন সমদ্বিবাহু ত্রিভুজ আমরা জানি কাকে বলে? যে যে ত্রিভুজের দুটো বাহু সমান। আমরা কালকে আমি উদাহরণটা ভালো করে দেখেছিলাম যে একটা ত্রিভুজের, একটা ত্রিভুজ আছে ধরে রাখ, আমি বললাম যে এইটা, এটা ধরে রাখ 7, এটা ধরে রাখ 7, এটা 7, এটা যদি আমি বলি 5, এটা যদি বলি 5, এটা 7, তাহলে একটা ভালো করে খেয়াল করে দেখ। একে আমি যদি বলি, এটা দেখি না, আমি যদি বলি যে এই দুটো সমান, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। এটাও সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো সমান। কিন্তু যখন এ 3 নম্বরটা সমান হয়ে যায়, তখন একে আমি স্পেশাল চলে আসে, এর নাম কি? সমবাহু ত্রিভুজ। আর এর নাম চলে আসে কি? সমদ্বিবাহু ত্রিভুজ। কিন্তু এর তো দুটো সমান, একে সমদ্বিবাহু তো বলাই যাবে না? বলা যাবে না? তুই বুঝতে পারছিস না? বুঝতে পারছিস? একে সমদ্বিবাহুও বলা যাবে। মানে আমি একটা তোর কথা বলছি, ধরে রাজের কাছে
2 টাকার কয়েন একটা আছে, দুটো আছে, আর তিনটে আছে। তাহলে মোট ক টাকা আছে এখানে? 6 টাকা আছে। আর পিয়ানের কাছে 2 টাকার কয়েন একটা, দুটো, তিনটে, চারটে আছে, মানে ক টাকা আছে? 8 টাকা আছে। এবার তুই বল, 7 টাকা দামের একটা পেন্সিল আছে, 7 টাকা দামের একটা কি আছে? পেন্সিল পেন্সিল আছে। আছে। এখানে কে কিনতে পারবে? তুই কিনতে পারবি? তুই কিনতে পারবি? তোর এই 6 টাকা আছে, তো 7 টাকা আছে কি তোর কাছে? না না না, ও ও ও কেন দেবে? আমার কথাটা বুঝছিস না, আমি বলতে চাইছি 7 টাকা যদি দাম হয়, তুই কিন্তু কিনতে পারছিস না, এ কিন্তু কিনতে পারছে। এ 8 টাকা হলেও কিনতে পারবে, 7 টাকা হলেও কিনতে পারবে। তার মানে এটাই ব্যাপার, যে এ মানে এ তিনটে যখন, দুটো যখন সমান হয়ে যাচ্ছে, তখন একে সমদ্বিবাহু বলা হচ্ছে। আবার তিনটে যখন সমান হয়ে যাচ্ছে, তখন সমবাহু বলা হচ্ছে। কিন্তু একে কি সমবাহু বলা যাবে? না। একে সমবাহু বলা যাবে না, একে সমদ্বিবাহই বলতে হবে তোকে। হুম। একে তোকে কি বলতে হবে? সমবাহু বলা সমবাহু। যাবে, সমদ্বিবাহু বলা যাবে। কিন্তু হুম। একে সমদ্বিবাহু বলা যাবে, কিন্তু সমবাহু বলা বলা যাবে না। যাবে না। তার মানে এরকমও কোশ্চেন হতে পারে, একটি সমদ্বিবাহু ত্রিভুজকে কি সমবাহু ত্রিভুজ বলা যাবে? না। বলা যাবে না। একটা সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা যাবে, হ্যাঁ। কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজকে সমবাহু সমবাহু ত্রিভুজ ত্রিভুজ বলা যাবে না। বলা যাবে না। কথা বুঝতে পারলি? এটা খুব খুব হ্যাঁ। তোরা 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 এখানেই গন্ডগোলটা করিস। তোরা ভাবছিস যে এই কোশ্চেনটাই আছে, এই ধরা কি কোশ্চেনটা আছে, যে একটি সমবাহু ত্রিভুজকে কি সমদ্বিবাহু ত্রিভুজ বলা যায়? অ্যান্সার হলো হ্যাঁ, বলা যায়। কিন্তু এই কোশ্চেনটা দিতে পারে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজকে কি সমবাহু ত্রিভুজ বলা যায়? না। না হবে অ্যান্সার। বুঝে বুঝে করলে যে কোনো কোশ্চেনের অ্যান্সার করা যায়। তারপরে লাস্ট লাস্ট আছে কোশ্চেন, একে হ্যাঁ হবে অ্যান্সার। বলা যায়? হ্যাঁ, বলা যাবে। লাস্ট কোশ্চেনের লাস্ট আসছে এবার। ওই 3 প্রকার ত্রিভুজের একটি করে চিত্র অঙ্কন করো। তাহলে কি করবি? তাহলে প্রথমে লিখবি, না আগে আগে সাজিয়ে গুছিয়ে লিখবি, যে 3 প্রকার ত্রিভুজের নাম। 1 নম্বর লিখবি যে বিষমবাহু ত্রিভুজ। কথা বুঝতে পেরে না? বুঝতে পারে না? 2 নম্বর কি লিখবি? সমদ্বিবাহু ত্রিভুজ। 3 নম্বর কি লিখবি? সমবাহু ত্রিভুজ। আর এই ছবি কিভাবে আঁকবি? এরকম একটা ছবি আঁকলি, এর নাম দিয়ে দিলি 3, 4, 5, মানে 3 সেন্টিমিটার লিখবি। এখানে 4 সেন্টিমিটার লিখলি, এখানে 5 সেন্টিমিটার লিখলি। তো এটা একটা কি মিলছে না। হয়ে গেল? এটা বিষমবাহু ত্রিভুজ আছে। একটাও কারোর সাথে মিলছে না, এটা কি হয়ে গেল? বিষমবাহু। বিষমবাহু ত্রিভুজ। আর যদি বলি একটা ত্রিভুজ আঁকলাম, যে এর 3, এর 3, এর 5, এটা কি হয়ে গেল? সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। আর একটা যে ছবি আঁকি, যে এইটা 8, এইটা 8, এইটা 8, এটা কি হয়ে গেল? সমবাহু ত্রিভুজ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু সমবাহু ত্রিভুজটাই বলা, এখন ওই কোশ্চেনটার জন্য আমি বলেছিলাম, কিন্তু এখন এটাকে সমবাহু ত্রিভুজই বলবি। কথা ঠিক বুঝতে আছে। পারছেন না? বুঝতে পারছেন? ঠিক আছে। এই ছবি আঁকতে হবে। চারের এটা ক, লাস্ট খ। বই সমরেখ বিন্দু সমবিন্দু সরলরেখা চিত্র সহ বুঝিয়ে দাও। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। সমরেখ বিন্দু আর সমরেখ বিন্দু আর সমবিন্দু সরলরেখা। সমবিন্দু সরল রেখা। সরল রেখা মানে কি? আমি আগে আগে ভিডিওতে আছে, এগুলো সব আছে, আমি আর দেখাচ্ছি না। এটা হচ্ছে সমরেখ বিন্দু, আর এটা হচ্ছে সমবিন্দু সরল রেখা। ছবি ছবি সমেত কাকে বলে লিখতে হবে, তাও ছবি লিখবি, আর নাম দিয়ে দিবি। এই বিন্দুর নাম এ, এই বিন্দুর নাম বি, এই বিন্দুটা সি, আর এটার নাম দিবি এ বি, এটার নাম দিলি সি ডি, এর নাম দিলি ই এফ, এর নাম দিলি জি এইচ, নাকি জি এইচ, এটার নাম দিলি ও। বাস। এরকম করে মানে কাকে বলেও লিখতে হবে, আবার ছবিও আঁকতে হবে। কথা বুঝতে পারলি না? বুঝতে পারলি না? হ্যাঁ। হলো? কোনো সমস্যা আছে না। এই অনুশীলন 34 নিয়ে? হ্যাঁ, সমস্যা আছে? না। ঠিক আছে। তাহলে এবারে আমি আসছি যে কোন কোন বিষয়ের উপর কালকে 20 নম্বর পরীক্ষা। সত্যি কালকে একটা থেকে 20 নম্বর আর যে আসবে না তাকে আমি পড়াবো না, এটা প্রথম কথা। যে আসবে না, প্রথম কথা হচ্ছে এই চ্যাপ্টার থেকে তো কোশ্চেন দেবোই দেবো। তারপরে এইগুলো সব পড়বি, যেগুলো ভিডিও আছে সেগুলো সব পড়বি। সমবিন্দু সরলরেখা কাকে বলে, চিত্র সহ, এই চিত্র যা আছে সেরকম করেই করবি। ঠিক আছে? এই এই যে কোশ্চেন আছে, কত সুন্দর কোশ্চেন আমরা সব করিয়েছি। এগুলো ফালতু বক্ররেখা কাকে বলে, কত যাবে বক্ররেখা এটাও আমরা পড়েছি, পড়িনি আমরা রাজ? হ্যাঁ। এইখান থেকে এতটার মধ্যে পরীক্ষা হবে 20 নম্বরের কালকে। দেখা যাক। রোমান সংখ্যাটা হবে না, রোমান সংখ্যা কাল থেকে আমরা অন্য অন্য আজকে জ্যামিতিটা হয়ে গেল, তো কাল থেকে অন্য কিছুতে যাবো। রোমান। না, রোমান আর লসাগু দুটোই করবো কাল থেকে।
এবারে আসছে একটা ছোট